আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, সরকারের অদক্ষতা অথবা ষড়যন্ত্র? আমার উত্তর হচ্ছে এটা দুটো জিনিসই আছে। কিছু কিছু ঘটনা, বিশেষ করে বিমানবন্দরের ঘটনা নিয়ে আমরা এখানে আলাপ করেছি, বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়েছে, যেভাবে ঘটলো সেটার আগুন নেভানোর ক্ষেত্রে যে ধরনের গড়িমসি আমি বলবো এই একটা এমার্জেন্সি সিচুয়েশনে, এটা নাশকতা হবার সম্ভাবনা আছে, এবং যেভাবে সবকিছু এত দ্রুত পড়ে গেল এবং একই সাথে ইপিজেড মানে রপ্তানির সাথে রিলেটেড আপনি মোটামুটি অ্যালাইন করতে পারেন। কিন্তু ধরুন ভৈরবে যেটা হলো, ভৈরবে শুধু ট্রেন বন্ধ না, এই জিনিসটা একটু বলতে চাই, মানে আমাদের জাতি হিসেবে অসভ্যতা কোন পর্যায়ে চলে গেছে। আমি অসভ্যতা শব্দটা রিপিট করছি, আমাদের সভ্য হয়ে উঠতে হবে। ট্রেনে আপনি ব্লক করেছেন, জেলা ঘোষণার জন্য অবরোধ করলেন, মানলাম এটা একটা গণতান্ত্রিক প্রসেস। ভিডিও ছড়িয়ে পড়েছে ট্রেনে ঢিল মারা হচ্ছে, ট্রেনের ভিতরে কিন্তু যাত্রী আছে। আমরা এমনিতেও বহু সময় ট্রেন পাথর ছোড়া হচ্ছে, হ্যাঁ, একের পর বৃষ্টির মতো। এমনিতে ট্রেন চড়ার সময় কিছু বাচ্চা বা কিছু মানুষ ট্রেনে পাথর ছোড়ে, এটা বহুদিনের চর্চার কথা আমরা জানি। তো এই যে বললাম, এই থেমে থাকা ট্রেনটাকে আমরা এটা করছিল, একটু অফ টপিক গুলো বলে নেওয়া দরকার বলে মনে করি। আমাদের সভ্য হয়ে উঠতে হবে, আমরা বন্য একেবারে অসভ্য থেকে যেতে পারি না। যাই হোক, তো এটা নেহায়েতি সরকারের ব্যর্থতা হিসাবে আমি দেখতে চাই। কারণ হলো এই সরকারের সময়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার খুব বেশি দক্ষ না, বা অনেক ক্ষেত্রে দক্ষ না হন, আপনার আন্তরিকতা আছে বুঝতে হবে। তো একটা ঘটনা ঘটলো, এরপর আপনি মানুষজনকে ধরার চেষ্টা করেন, সেটা জানানোর চেষ্টা করেন, বা আমি দীর্ঘদিন থেকে বলছি একটা মন্ত্রণালয় আটারলি ফেল করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন উপদেষ্টা ভালো মানুষ শুনি, তো ভালো মানুষ হতে পারেন উনি, কিন্তু আমরা ওনার ব্যর্থতা দেখছি। ধরুন ওনাকে পরিবর্তন করছেন, ওনাকে অন্য ক্যাবিনেট দিয়ে এখানে আরেকজনকে আনছেন, তাহলে আমরা বুঝতাম যে সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে। তাকে আনলেও যে হতো তা না, কিন্তু পরিবর্তনের মাধ্যমে আপনি স্বীকৃতি দিচ্ছেন। এর আগে তো একবার পরিবর্তন হয়েছে না, একটু শুরুতে একবার ভিন্ন কারণে, দক্ষতার কারণে না। আজ কথাটা যখন উঠলো, ওই ভদ্রলোক কিন্তু দক্ষভাবে এই জিনিসটা সামলাচ্ছিলেন সবচেয়ে টাফ সময়টাতে, এবং যে একটা কথার জন্য তাকে চলে যেতে হলো, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, একটা বক্তব্যের জন্য সরে যেতে হয়েছে, এটা দক্ষতার জন্য না। এবং আমি সরি বলার জন্য, আমার মনে হয় উনি থাকলেই সম্ভবত এখন এই দায়িত্ব আরো, কারণ উনি সবচেয়ে টার্মোয়েলের টাইমে পুলিশ তখন ছিল না, তাদেরকে নিয়ে তিনি কাজ করছিলেন। যাই হোক, তো সরকারের তো আমি দেখছি যে আসলে সরকারের কোনো সেই অর্থে সদিচ্ছাও নাই মনে হয় অ্যাপারেন্টলি। তো এইসব ঘটবে। ইউনিভার্সিটির কথা যেটা বললেন, তারা মনে করে এখন মারামারি করে আগুন টাগুন লাগিয়ে সব যদি শেষ করে ফেলি, তাতে তাদের কারো কিছু হবে টবে না, এই হচ্ছে পরিস্থিতি। এবং তাহলে দুটো, একটা হলো চক্রান্ত থাকতেই পারে, আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা ডিস্টারবেন্স তৈরি হোক, নির্বাচন ঠিক মতো না হোক, এটা আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগ ইনভেস্ট করতে পারে, ভারত চায়। সরাসরি যদি বলে ফেলি, অনেক খেলোয়াড়, দেশের মধ্যেও কিছু খেলোয়াড় আছে যারা একসময় শেখ হাসিনা বিরোধী লড়াই করেছে, তাদেরও কারো কারো এখন মনে হতে পারে যে নির্বাচন না যদি হয় তাহলে তাদের সুবিধা হতে পারে। সবাই মিলে এই কাজটা করতেই পারে। জি, ধন্যবাদ। আমি একই প্রশ্ন আসলে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে, আপনার কাছে কি মানে কোনো রাজনৈতিক উস্কানি বলে বলবেন নাকি আসলে ঘটনাগুলো একের পর এক ঘটছে, কিসের আলাপ? না, দেখেন, আপনি জাহিদ ভাই যে কথাটা বললো, সেটা যদি আমি সাধারণ মানুষ হিসেবে আমরা নেই, যা একটা সভ্য দেশ যদি আমরা দাবি করি, তাহলে তো আপনার এগুলো করা উচিত না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি একটা ট্রেনে ইট পাথর মারবেন, কার গায়ে পড়ে কি পড়ে, কিংবা বাসে আগুন লাগিয়ে দিবেন, কিংবা একটা বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দিতেছেন, ইউ নেভার নো ভিতরে কারা আছে। এটা তো একেবারেই অমানবিক কাজ, এবং এটা পৈশাচিক কাজ বলতে পারেন আপনি। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘটনাগুলো যখনই যেভাবে ঘটুক, সেই অনির্বাচিত সরকারের সময় ঘটুক কিংবা নির্বাচিত সরকারের সময় ঘটুক, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া দলবিহীন যারা, দলের সাথে সম্পৃক্ত না একেবারে এরকম লোক যারা আছে, তারাই কাজ করে না, তারা কোথাও সংঘবদ্ধ হয়ে যায়ই না। রাজনৈতিক দলই একটা বিষয় যেটা তাদের শক্তি পিছনে, তারা দলবদ্ধ হতে পারে। যেমন ধরেন আপনি একটা বিষয় আনলেন এখানে, যে এই যে নিয়মিত দায়িত্ব পালন করার কথা বলতেছে সরকারকে, পাশাপাশি ভৈরবকে জেলা ঘোষণার দাবি। এই সরকারের নিয়মিত কাজের সাথে এই দাবি কি আদৌ যায়? এই দাবিটা তো যায় না, এই দাবিটা তো যায় না। আমি যদি সরকারকে নিয়মিত কাজের মধ্যে রাখি, তাহলে এই দাবিটা যায় না। এখন ধরেন সরকার নিজে কিছু কাজ করতেছে উদ্যোগ নিয়ে, সেটা হয়তো আমি থামাইতে পারলাম না, আমি তর্কের খাতিরে বলছি, কারণ সরকার অনেক শক্তিশালী, সে একটা কাজ করবে, আমি ঠেকাইতে পারবো না। কিন্তু ভৈরবকে জেলা দাবি ঘোষণা করে তো ইটপাটকেল মারা, ট্রেনকে মারা, সেটা আমরা ঠেকাইতে পারি। এটা রাজনৈতিক দল সম্পৃক্ত আছে এখানে, কারণ রাজনৈতিক দলের লোক ছাড়া এখানে কেউ যাবে না, সাধারণ যে দলবিহীন লোক যাবে না, সে যে দলের যাক, সে আপনি যদি বলেন পতিত সরকার আওয়ামী লীগের গেছে, তারাও যেতে পারে, জামাতের গেছে যেতে পারে, কথাটা বুঝেন। তাহলে এই জায়গাটার থেকে একটা পরিবর্তন আসা দরকার আমাদের। বরং গভর্নমেন্ট যদি এই যে নিয়মিত দায়িত্ব পালন করবে, সেইখানে সেই আলোচনায় পরে আসি যদি থাকে সেটা সুযোগ, কিন্তু এই দুইটা জিনিস পাশাপাশি যায় না। কোনো ব্যবস্থা নিতে কি আমরা দেখি? আসেন, এবার 27 ঘন্টা লাগছে বোধহয় এয়ারপোর্টের আগুন নিবাইতে। জি, হ্যাঁ,
27 ঘন্টা যদি আগুন নিভাইতে লাগে, ওই কি বলে ফায়ার ফাইটিং সিস্টেম না গেলেও 27 ঘন্টা নিভে যেত। কারণ সব পুড়ে যাওয়ার পর, সব যখন পুড়ে যাবে আর জ্বলবে কি? আপনি 27 ঘন্টা যদি নিভতে লাগে, এটা নিয়ে বিতর্ক আছে, ফায়ার ফাইটিং সিস্টেম যাইতে দেয় নাই, কেউ বাধা দিছে, ইত্যাদিতে বিভিন্ন কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই যে আগুনটা লাগছিল, আপনি তো কল্পনা করেন চক্ষু বন্ধ করে, আমি আপনাকে যদি দায়িত্ব দিই, ইভেন জাহিদ ভাইয়েরও আমি দায়িত্ব দিই, সে সায়েন্সের ছাত্র, যে আপনি এয়ারপোর্টটা জ্বালাই দেন, পারো না। কারণ এটা জ্বালাইতে কি লাগে, এটা ভাঙতে কতক্ষণের আগুন লাগবে, কি ভলিউমের আগুন লাগবে, এটা জানতে পারা, এটার উপকরণ সম্পর্কে জানা, এবং সেই ট্রেন লোকে করেছে, সে যেই করুক, ট্রেন লোকে করেছে। এটা কোনো সাধারণ লোক যদি আপনি বলেন XYZ গ্রেপ্তার করেন, এটা গ্রহণযোগ্য হবে না। তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনায় নেন, তাহলে সরকারের ব্যর্থতা, প্রশাসনিক জটিলতা, তারপরে যারা স্পেশালিস্ট যাদেরকে বলেন বিশেষজ্ঞ এই সমস্ত ক্ষেত্রে, এই সবার আমার কাছে মনে হয় দায় দায়িত্ব নিতে হবে। পাশাপাশি এটা বিশৃঙ্খলতা করার যে দায়টা, সেই দায়টা পড়বে কিন্তু ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট রাজনীতি দল সমর্থিত ব্যক্তিরা মাঠে যায়। সেটা অফিসিয়াল আন্দোলন বলেন, অফিসিয়াল কর্মচারী, তারাও ওই ব্যাকিংয়ে যায়। সুতরাং আমরা যদি মনে করেন এই সরকার ফেব্রুয়ারিতে চলে যাবে নির্বাচন দিয়ে, আজকে পর্যন্ত যে শিডিউল সব যদি ঠিক থাকে, উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন। এটা কালকে ভিন্ন ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সে যাতে পিসফুলি নির্বাচনটা দিয়ে চলে যেতে পারে, সেই লক্ষ্যে আমার মনে হয় সবার একটা চিন্তা ভাবনা করা উচিত। 1, 2 নম্বর, এইরকম সময় এই ভৈরবকে জেলা বানাইতে হবে, এই দাবি আমার কাছে মনে হয় অবান্তর। এখন যদি সরকার একসেপ্ট করে, তাহলে কি সে তার রুটিন কাজের বাইরে চলে যাবে? এই সব কিছু মিলে এখানে আমাদের কাছে মনে হয় যে আমরা এখন কোন জায়গাটা আছি, এই দাবিটার সাথে মনে হয় একদিকে নিরন্ন মানুষ, আর একদিকে অ্যাটম। একদিকে সরকারের কাছে আমি নির্বাচন চাচ্ছি, আর একদিকে চলছে আপনার এই সমস্ত ঝামেলা। এগুলো তো নিয়ন্ত্রণ, এই যে ঝামেলাগুলো আপনার প্রশাসনের চেয়ে বেশি দায়িত্ব হলো রাজনৈতিক দলদের। সব দলের লোক এখানে, সব দলের না থাক কোনো দলের আছে, সুতরাং এই নিয়ন্ত্রণ করা উচিত ভালো একটা নির্বাচনের স্বার্থে। সুতরাং আমার কাছে মনে হয় রাজনৈতিক দল যারা নির্বাচনমুখী, তারা কি এখনো সন্দিহান? তা নাহলে তো একটা পিসফুল এনভায়রনমেন্ট রাখার জন্য আমরাও তো চাই, আমাদের ফ্যামিলিতে কি চাই, যে একটা জিনিস উদ্ধার করতে চাই, এই শান্ত পরিবেশ তৈরি করে আমরা জিনিসটা কিভাবে নেব। কোর্টে ওকালতি করি যে কিভাবে আমি এমন একটা সাবমিশন রাখবো, কোর্টকে স্যাটিসফাইড করে আমি জিনিসটা নিব। আপনার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো সন্ধিহান যদি না আপনি বলেন, আমি মনে করি জাহিদ ভাই, এখন আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, এখন আপনি আলাপ হওয়া উচিত কি, শুধু পোস্টার দেখবো, ব্যানার দেখবো, অমুক ভাইরে ভোট দিন, এই ঘোষণা করবে, আমরা সেই গন্ধটা পাচ্ছি না। 1, 2, ওই সেই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরেও আমরা দফায় দফায় দেখতেছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেছে, কি আলাপ হচ্ছে। মানে আমার তো ডিসেম্বরে তফসিল আসবে, এত আলাপের তো কোনো দরকার নাই। গণভোট নিয়ে বিতর্ক থাকার উচিত তো না। এই যে আছে বিতর্ক, এই কারণে আমার কাছে মনে হয় আমরাও কনফিউজড, যারা নির্বাচন করবেন পারে তারাও মনে হয় কনফিউজড, কারণ পরিবেশটা মসৃণ দেখতেছি না। ধন্যবাদ। আমি আবার একটু যেতে চাই ডাক্তার জাহিদুর রহমান, পরিবেশ, নির্বাচনী পরিবেশটা কতটা আসলে মসৃণ আপনার কাছে মনে হয় এবং সেদিকে কতটা এগোচ্ছে? আরেকটি বিষয় হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনী সংশয় থাকার কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, সেই নিরাপত্তাজনিত প্রস্তুতির বিষয়ে কতটুকু এগিয়েছে সরকার বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়? ফখরুল, আপনি একটা জিনিস দেখেন, ডাকসু নির্বাচন নিয়ে কয় মাস ধরে আলোচনা, টকশো, কলাম লেখা, নিজেদের মধ্যে ডিবেট, মানে অন্তত 1-1.5 মাস ডাকসু নির্বাচন নিয়ে মিডিয়াগুলো পুরো ব্যস্ত ছিল। মানে একটা নির্বাচন, একটা ছাত্র সংসদ নির্বাচন, যেখানে 40,000 ভোটার। খেয়াল করি এখন গুরুত্ব কেন ছিল, কারণ আমাদের ব্যাখ্যা যেটা, যে বহু বছর বাংলাদেশে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন হয় নাই, একটা ইলেকশন হতে যাচ্ছে, সেটা নিয়ে এই মনোযোগ। এবার ডাকসু নির্বাচনের সাথে যদি আপনি মানে আমাদের ন্যাশনাল ইলেকশনকে তুলনা করেন, কত হাজার বা কত লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ এটা। কিন্তু সেটা যদি বিবেচনা করেন, তাহলে যে রাজ্জাকি ভাই যেটা বললেন, আপনার তখন চারদিকে এই শোরগোল দেখার কথা ছিল। বরং আসলে এই ফিসফাস আছে, যেহেতু মানুষ টকশোতে দেখেন, তাদের ধারণা আমরা হয়তো অনেক খোঁজ খবর রাখি টাকি, ফিসফিস করে যে নির্বাচন হবে তো। এবং এটা শুধুমাত্র যে সাধারণ মানুষ তা না, অনেক ইনফর্মড মানুষও মনে করেন, দলের নিজস্ব আলাপ করে। সো এই সংশয়ের ব্যাপারটা দলগুলোর মধ্যে আছে। এই সংশয়টি কেন আসলে, বা ফিসফাসগুলো কেন? আচ্ছা, ফিসফাসগুলো কেন, আমি আমার টেকটাকে একটু জানাই। আমি মনে করি নির্বাচন হবে, আচ্ছা কেমন মান হবে সেটা নিয়ে অন্য আলোচনা, কিন্তু ফিসফাসটার কারণ হচ্ছে, খেয়াল করবেন, এই যে বললাম না, কথা ছিল সবাই মাঠে নেমে যাবো ইলেকশনে, আমরা গোপনে গোপনে প্রস্তুতি রাখছি, প্ল্যান বির মতো। আমি একটা উদাহরণ দিই, জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি মাঠে কাজ করছে অনেক দিন থেকে,
তাদের প্রার্থীরা। কিন্তু যখন ওনাকে দেখা যাবে পাবলিকলি উনি দাঁড়াচ্ছেন, লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, গণভোট কবে হবে, এগুলো নিয়ে মুভমেন্ট করছেন, এগুলো নিয়ে কথা। জুলাই সনদ একটা হলো, সিগনেচার হলো, এর মধ্যে একটা দল করলো না যে দলটা সবচেয়ে বেশি সংস্কারের আলাপ করেছে, সংস্কারকেই তাদের প্রধান এজেন্ডা করেছে। আবার এটা এখন বাস্তবায়ন নিয়ে আমি আজকে রিপোর্ট দেখছিলাম যে এটা নিয়েও সিদ্ধান্তে আসতে পারেন নাই, মানে বড় বড় লয়ের পণ্ডিতদেরকে নিয়ে আমাদের ঐক্যমত্য কমিশন বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত তারা কিছু খুঁজে বের করতে পারেন নাই। আবার এটা লাগবেই, বা কতটুকু লাগবে, কিভাবে লাগবে। তো নির্বাচনে এগিয়ে আসছে, আমরা এখনো যখন নির্বাচন বাদ দিয়ে ওই আলাপগুলোর মধ্যে আছি, মানুষের মধ্যে তখন এই কনফিউশন এই কারণেই আছে। দলগুলো তাদের মতো করে এসব না, এসব আলোচনায় তাকে এনগেজ করতে হচ্ছে। আপনি এখনো দেখবেন দূর থেকে মুখোমুখি হয়তো না, আলোচনায় বসছেন, দূর থেকে একজন একজনকে মূলত সংস্কার রিলেটেড আলাপ নিয়েই পরস্পরের বিরুদ্ধে কথা বলছেন। তো তাহলে এটা হবে কেন? আর আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে কথাটা বললেন, পুলিশের আসলে ট্রেনিং মেজর ইস্যু না। পুলিশের ট্রেনিং এর চাইতে পুলিশের ট্রেনিং দেওয়া দরকার আছে নির্বাচনী আইন কানুন শেখানোর জন্য নতুন করে, কিন্তু পুলিশের যে মূল সংকটটা আসলে হয়েছে সেটা ট্রেনিং না, সেটা হচ্ছে তার মনোবল নষ্ট হয়ে গেছে। শেখ হাসিনার সময়ে তারা যা করেছে, এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, সেটা তাদের পরবর্তীতে মনোবলকে এত ধ্বংস করেছে এবং সাধারণ মানুষের পুলিশের প্রতি খুবই নেগেটিভ পারসেপশন তৈরি করেছে। পুলিশের আমরা ভয় পাওয়া উচিত না, কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষ পুলিশকে কিছুটা ভয় বা অ্যাটলিস্ট সমীহ করতো, সেটা চলে গেছে। এখন ট্রেনিং দিয়ে এটা আসলে ফেরানো যাবে না। এটার জন্য জরুরি হচ্ছে সরকারকে পুলিশের পেছনে থাকতে হবে। এবং রাজ্জাক ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, আমি মনে করি এটা অন্যান্য বারের কথা না, এই নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে কোঅপারেট করতে হবে। মাঠে যখন যাবেন, অনাবশ্যক কোনো রকম কোনো সোকল্ড আন্দোলনকে সাপোর্ট করা, তার পেছনে যাওয়া, বা যখন নির্বাচন হতে যাবে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত যতটা সম্ভব পরিহার করতে হবে। কারণ এগুলো যদি হতে থাকে, এই পুলিশের পক্ষে, সেটিকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো কোঅপারেট করছে না, খুব ভালো করছে না। কিন্তু আমরা এখনো ওই সেই অর্থে মাঠের রাজনীতিতে গেলে তাদের মধ্যে মুখোমুখি সংঘাত যদি বলি, সেটা আবার খুব বেশি এখনো হয়নি। সেটা আসার জায়গা, মানে মুখে বলুক, আমরা তো গণতন্ত্রে চাই প্রত্যেকে টাফ কথা বলুক, কিন্তু এই যে মাঠে গেলে পরস্পরের বিরুদ্ধে জেনুইন সংঘাতে লিপ্ত হয়ে যাওয়া, আমরা খেয়াল করবেন এর মধ্যে কিন্তু খুব অল্প কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার বাইরে কিছু নেই। তবে নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে, নির্বাচনের সময় কিন্তু এই পরিস্থিতি, বিশেষ করে তফসিলের পর যখন অফিসিয়াল কাজ শেষ হবে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় দেওয়া হবে ক্যাম্পেইনের জন্য, ওটা হলো সবচেয়ে ক্রুশিয়াল টাইম। তখন সবগুলো দল মাঠে থাকবে, তাদের ক্যাম্পেইন করবে, ওই সময় সংঘাত এড়ানোটা সবচেয়ে চ্যালেঞ্জ। ধন্যবাদ জাহিদুর রহমান, আপনার কাছে আবারও আসছি। শাপলা প্রতীক দেবে না বলে সাব জানালো ইসি, এর আগেও তারা বলছে যে শাপলা প্রতীক এনসিপি কে দিবেন। অপরদিকে এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে শাপলা প্রতীক নিয়েই তারা নির্বাচনে যাবেন। এই যে মুখোমুখি অবস্থান, নির্বাচনের আর বেশি সময় বাকি নেই, আসলে এই অবস্থানের সমাধানটা কিভাবে হবে? এই যে একটু আগে বলছিলেন না, ওইটার সাথে এটাও যোগ করবো আমরা, যে কেন মানুষের মনে হচ্ছে নির্বাচন নাও হতে পারে। এই যে এগুলো যখন হচ্ছে এখন, এটা কেন হচ্ছে? আমার কাছে মনে হয় এটা দুইটা প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অন্তত কিছু ফিচারের কারণে, সংখ্যা অনেক বড় না হলেও রাজনৈতিক দল। এই দুটো দলের এখন এক ধরনের শক্তি প্রদর্শনের জায়গায় পরিণত হয়েছে। কেন শক্তি প্রদর্শন কেন করছে? আমরা খেয়াল করব, এনসিপি তার প্রতিষ্ঠার পর থেকে খুব অল্প দিন যেতে না যেতে নির্বাচন কমিশনের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রথম দ্বন্দ্ব ছিল খুব স্বাভাবিক, অবাক লাগবে আপনার কাছে, যে দর্শকদের কাছে, আপনি জানেন এগুলো। ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন বলেছে যে সে মেয়র হয়েছে। তো ইশরাক হোসেন আন্দোলন করছে এটার বিরুদ্ধে, কারণ তাকে মেয়র হতে দিচ্ছিল না মন্ত্রণালয়ের মন্ত্রীকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো ইশরাক হোসেন নগর ভবনে বা বিভিন্ন জায়গায় আন্দোলন, এই আন্দোলন ঠিক না বেঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু এনসিপি খুব সহজে আসিফ মাহমুদের পক্ষে দাঁড়িয়ে গেল। তারা রীতিমতো নির্বাচন কমিশন ঘেরাও করেছিল এবং বলতে শুরু করলেন এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। তারা কিন্তু এটা করলো। কারণ কি? কারণ তারা আসিফ মাহমুদের সাথে সমস্যা হয়েছে। আমরা বুঝতে পারি এনসিপির সাথে যে আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে অ্যালাইন করি, এটার কারণ আছে। এভাবে সংঘাত শুরু হলো, হতে হতে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সত্যিকার অর্থে শাপলা প্রতীকটা তো ছিল না, শাপলা প্রতীক তালিকাতেই ছিল না। নাগরিক ঐক্য এই মার্কাটা চেয়েছিল, তখনও তালিকাতে ছিল না, বলা হয়েছিল ইনক্লুড করতে, তারা করেননি। যে ব্যাখ্যা দিয়েছেন। এখন নাগরিক ঐক্য বলছেন দিলেও তারা মামলা করবেন না, এই ছাড়টা তারা দিচ্ছেন। এটা একটা বড় যুক্তি ছিল এতদিন, কিন্তু এটা তালিকায় আসলে ছিল না। তাহলে এনসিপি একটা স্পেশাল প্রিভিলেজ চাইছে যে এটা তালিকায় অন্তর্ভুক্ত করে আমাদেরকে দেন। মানে এখন যতগুলো দল রেজিস্ট্রেশন পেল, প্রত্যেকে তালিকা থেকে তাদের মার্কা খুঁজে নিয়েছে, কিন্তু এনসিপি দিতে হবে।
তারপর আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটা দিয়ে দিলে না মেজর ঝামেলা ছিল না, কিন্তু এখন সমস্যা যেটা দাঁড়ালো, নির্বাচন কমিশন যদি এখন একটা দলের চাপের কাছে বাধ্য হয়, একটা বিরাট সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে আমাদের নির্বাচন কমিশন আমরা আসলে এতদিন পর্যন্ত ভবিষ্যতে পারবো কিনা জানি না, আমাদের কনস্টিটিউশন এবং আরপিও মারাত্মক ক্ষমতা দিয়েছে। এখন যদি তারা শেষ পর্যন্ত চাপে বাধ্য হয়, কোনো কোনো দল প্রশ্ন করতে পারে যে একটা নতুন এইটুকু একটা দল যে এখনো রেজিস্ট্রেশন শেষ হয়নি, তার চাপে তুমি ভেঙে পড়ো, তাহলে তুমি নির্বাচন কিভাবে করবা? তো এটা নির্বাচন কমিশনও যে শক্ত আছে, শক্তিশালী আছে, তার যে অথরিটি আছে, সেটা দেখানোর তার প্রয়োজন বা তাগিদ বোধ করছেন সম্ভবত তারা। আর সংঘাত কিন্তু আগে থেকে হয়েছে, তারা শুরু থেকে নির্বাচন কমিশনকে নানাভাবে আক্রমণ করেছেন। আবার এনসিপি চাইছে, প্রথম কথা হচ্ছে শাপলা প্রতীকটা মানুষের কাছে খুব সহজে পৌঁছবে, এটা ফ্যাক্ট। জাতীয় প্রতীকের অংশ বলছেন তারা, আমি যে কেউকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি জিজ্ঞেস করেন জাতীয় প্রতীকে কি আছে, মানুষ শাপলাই মনে রাখতে পারবে, আর কিছু মনে রাখতে পারে না। ওটার সাথে ধানের ইয়ে আছে, পাটের পাতা আছে, স্টার আছে, ওটা আসলে মানুষ বলতে পারে না। একটা মানুষ যতবার কয়েন নেয় ততবার সে কয়েন ছোটবেলা থেকে যতবার দেখে সে কিন্তু জাতীয় প্রতীক দেখে। তো শাপলা মার্কা হিসেবে খুবই সহজে কমিউনিকেট করতে পারবে, এটা ঠিক আছে। কিন্তু তারা আসলে একটা বিজয় নিয়ে যেতে চান, যে আমরা নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত আমাদের দাবি মানিয়ে তারপর আমরা নির্বাচনে গেছি। নির্বাচনের আগে এই বিজয়গুলো আসলে জনগণকে কানেক্ট করতে সাহায্য করবে। মানে এই পরিস্থিতির উত্তরণটা আসলে কিভাবে হবে? আমি ওই যে দিনের শেষে তাই, যখন কোনো পক্ষই থাকবেন না তাদের অবস্থা, এখন এনসিপি এটা ছাড়া নির্বাচনে যাব না এই জায়গায় যদি খুবই স্ট্রংলি থেকে যান, তাহলে হয়তো নির্বাচন কমিশন এই জায়গা থেকে সরে আসতে পারেন। জি, আমি এই বিষয়টি নিয়ে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই যে আসলে যে এনসিপি এবং ইসির যে মুখোমুখি অবস্থান একটি প্রতীক নিয়ে, এইটা আসলে নিরসন হবে কবে? আচ্ছা, প্রথম প্রতিক্রিয়াটা নিয়ে বলি, তারপরে একটু ইলাবোরেটলি জাহিদ ভাইয়ের সাথে কোঅপারেট করতে চেষ্টা করব, আর যদি ভিন্ন মত থাকে সেটাও। আমি যেমন শাপলা ফুল, আমরা তো চাই কি যে সুরাহাটা কইরা সামনে আগাইতে, এটা তো একটা প্রবলেম। এটা একটা প্রবলেম কি, শাপলা না দিলে নির্বাচন করব না কিংবা করতে দিব না, এমন কথাও আসছে। শাপলা প্রতীক ইয়েতে নাই, মানে যে ইয়েগুলো আছে তার ভিতরে নাই। এখন আপনি যদি স্বাভাবিক, আমি কিন্তু এটা কোনো পক্ষপাতিত্ব করব না, যদি নির্বাচন কমিশন মনে করে উইথ দ্য কনসেন্ট অফ চিফ অ্যাডভাইজার ইভেন, ঠিক আছে, এটা ইনক্লুড করে দিয়ে দাও। হয় কি, আপনি যদি ভালোভাবে চিন্তা করেন তেমন কিন্তু কিছু না। এখন প্রশ্ন হচ্ছে, এরা যে আবার রিজিড থাকে যে আমাকে না দিলে আমি করব না, তাহলে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে? আমি যদি জটিলতা কমাইতে চাই, জটিলতা কমানোর জন্য ইসি যদি ছাড় দেয় কিছু আসে যায় না, আমি কথার কথা বলছি। আর যদি আপনি নির্বাচনের নিয়ম কানুনে আসেন, তাইলে এই শাপলা চাওয়াটা একান্তই বেআইনি। সেটা হইলো এই যে নির্বাচন কমিশন যে প্রতীকগুলো দিবে তার ভিতর থেকে তোমাকে নিতে হবে, বাধ্যতামূলক। কেন? আপনি আমাকে হিসাব করে তো আইন বানাবেন না। আপনি যদি, যেমন ধরেন বিএনপি থেকে বলা হয়েছে যে তাদের যারা জোটের থেকে যাদেরকে নমিনেশন দিবে তারা তাদের প্রতীকে নির্বাচন করবে, সেখানে ইসি বলতেছে কি যে না, যার যার দলীয় প্রতীকে নির্বাচন করবে, এই তো কথাটা। আচ্ছা, এখন এখানে মাইটটা কি, দলীয় প্রতীকে কাভার হবে না, মানুষ মার্কা বেসড, সুতরাং মার্কা না দিলে কাজ হবে না। এখন প্রশ্ন আমার সেখানে না, তারা যে দাবিটা করতেছে এদের দাবি, এটাও তো এক ধরনের দাবি নিয়মের বাইরে। শাপলা চাইতেছে, এটাও নিয়মের বাইরে। প্রশ্ন হচ্ছেই, আপনি যদি ফিফার দিকে তাকান, আইসিসির দিকে তাকান, অলিম্পিকের দিকে তাকান, তারা কি প্লেয়ার কি চায় তার উপরে আইন বানাবে, নাকি তারা তাদের নিয়ম করবে, সেই নিয়মের ভিতরে এসে খেলবে? সুতরাং আপনি নির্বাচন কমিশন যে বিধান দিবে, যে নিয়ম দিবে, সেই নিয়মের ভিতরে এসে তুমি খেলবা। তুমি আমার কাছে চিঠি করে ডিমান্ড করতে পারেন? অফকোর্স নট, কোনো ওয়েই নাই। কারণ আমি নিয়ম বানাই দিব, সেই নিয়মে তুমি খেলবা, তোমার ইচ্ছা আমার নিয়ম হবে, এটা তো হতে পারে না। সুতরাং এখানে আপনি দুইজনই আমি ইয়ে করতে পারি, যারা বলছে যে আমার দলীয় প্রতীকে আমার জোট লোকে করবে। ডিফারেন্স আছে, আর জায়গায় আমি একটু ছোট্ট কিছু অ্যাড করে দেই। বিএনপি যে দাবি এখন করছে, এখানে একটু ডিফারেন্সটা হলো এই কারণে, এটা কিন্তু আরপিও সংশোধন করে এবারে নিয়ম করা হলো। ঠিক আছে, এর আগে কিন্তু ওটাই ছিল, মার্কা নিতে পারতো, এমনকি আওয়ামী লীগের নৌকা নিয়ে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনুর মতো মানুষ তো নির্বাচন করেছে, এটা আগে ছিল। ঠিক আছে, এটা নিয়মে পড়ে না। উনি যেটা বলছেন এবার করছি, যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, তাকে এখন বলা হচ্ছে 3 মাস 3.5 মাস পরে চলে যাবে। এখন বলা হচ্ছে যে ওনার যাতে তত্ত্বাবধায়ক সরকার আদলে হয়, মানে আদলে থাকবেন এবং সেই মোতাবেক একটা নির্বাচন করে দিবেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টা আর অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা সম্পূর্ণ আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারটা হইল
একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা যতক্ষণ আছে, সে 2 দিন হোক আর 2 বছর হোক, সে পূর্ণাঙ্গ সরকার। আর তত্ত্বাবধায়ক সরকার মানে পার্টিকুলার কি, তুমি নির্বাচনটাকে তদারকি করে চলে যাবা। সুতরাং এই যে দাবিগুলো, এই দাবিগুলো কোনো বিধানে পড়ে না। তো একইভাবে গ্রামার যদি ধরেন আপনি, এনসিপি গ্রামারের বাইরে আছে। এই যারা বলতেছে যে আমার শরিক দল যারা থাকবে তাদেরকে আমার মার্কা, আমার দলের মার্কায় ভোট দিতে দিবে, এটা মান রেজাল্টটা কি দাঁড়ায়? রেজাল্ট হইল দেশবাসী দেখবে, কারণ অফিসিয়ালি কিন্তু আপনি কাগজে কলম তখন কিন্তু যে দলের প্রতীক পাবেন সেই দলের লোক আপনি হচ্ছেন, কিন্তু ভিতরে অন্য খাবার। এই যে জিনিসটা, এটা তো ঠিক হচ্ছে না। গণতন্ত্রে তো আপনি এটা চলবে না। আমি এটা কোনো বড় দোষের গুণের ধরছি না, আমাদের স্বচ্ছতা দরকার ইন অল রেসপেক্ট। আমার দরকারটা কি? তাকে আনতে হবে। আনতে হবে কেন তাকে? আর আনতে হইলে ওই ব্যানারে আসতে অসুবিধাটা কোথায়? সুতরাং আমরা কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক যেটা আমরা সবাই কিন্তু করতেছি। সুতরাং এখানে শুধু একতরফা একজনের দোষ দিয়ে আমাদের কোনো লাভ নাই। বড় দল বলেন, ছোট দল বলেন। আর এই যে এনসিপির কথা বলতেছেন, কোনো সন্দেহ নাই তারা ভোটের রাজনীতিতে দুর্বল, তারা রাজনৈতিক দলের প্রভাব হিসাবে রাজনৈতিক দল হিসাবে, কিন্তু মাঠের যে শক্তি প্রদর্শনের ব্যাপার যদি আসে, আমার কাছে মনে হয় না খুব দুর্বল। কেননা এই সরকার যে বলছে ছাত্ররা তার নিয়োগকর্তা, আজ পর্যন্ত কিন্তু আমরা সেই ছাত্রের সংজ্ঞাটা পাই নাই, যেটার ভিতরে কি কি ইনক্লুড করছে। শুধুমাত্রই কয়টা ছাত্র তারা নিয়োগ দিয়ে রাখলো, এবং সেখানে যে অবস্থা আমরা দেখতেছি 14 মাস চলে আসছে, এই শুধু এই কয়টা ছাত্রের উপরে ভরসা করে আমার কাছে মনে হয় অন্য কিছু। এই ছাত্রের সংজ্ঞাটা কিন্তু, মানে এই ছাত্র বলতে কি কি ইনক্লুড করা হয়েছে আমরা কিন্তু আজও পর্যন্ত জানি না। এবং আপনি দেখেন ঘুরে ফিরে, এই যে সরকার পতিত সরকার যে হইল, সে ফুল টাইম তার সোশ্যাল মিডিয়ায় তার দলের লোকজন যা করতেছে সব কিন্তু এনসিপির বিরুদ্ধে। কিন্তু আপনি অন্য বড় যে দলগুলো আছে যারা নির্বাচন করলে ক্ষমতায় যাবে, আর অন্য দল 10টা সিট নিয়ে গেল বিরোধী দলে যাবে, আপনি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যে সেই পতিত সরকারের পক্ষ থেকে এদের বিরুদ্ধে কিন্তু আমরা তেমন কিছু দেখি না। সুতরাং বহু কিছু কোশ্চেন মার্ক, যেটা আমার কাছে খুবই বেদনাদায়ক। আরেকটা কথা বলে দিই, নির্বাচনটা নিয়ে যেটা জাহিদ ভাই বললো, আমিও সন্দিহান। কেন? এই যে জাহিদ ভাই বলল পুলিশের মনোবল নষ্ট, হোয়াট এভার দ্য রিজন ইজ, পুলিশের মনোবল নষ্ট হয়েছে। এক হইল পুলিশ এক সময় ছিল সুপার হিরো, আজকে তারা সুপার হিরো ফর্মে নাই, যত কথাই বলি। আবার উল্টা দিকে আসেন, আর্মি আসে মাঠে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। সেই হিসাবে আর্মির যে পারফরমেন্স আমাদের পাওয়া উচিত ছিল, ইনফ্যাক্ট আমরা পাই নাই। আমার কাগজে কলমে যাই বুঝান, উনিও বুঝবে যে এটা আমরা মাঠে চলি ফিরে আমরা বুঝি। তো এখন যদি বাস্তবিক একটা অর্থে আসেন, যদি কোনো কারণে তারা নির্বাচনের দিন তাদের চুপচাপ বসে থাকে, কল্পনা হাইপোথিসিস, সেনাবাহিনী চুপচাপ বসে থাকলো, ইউ সি হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। আপনি নিশ্চিত থাকেন এই আজকের যে ছাত্র যাদের কথা বলা হচ্ছে নিয়োগকর্তা, তারা কিন্তু মাঠে প্রচন্ড শক্তিশালী থাকবে। সুতরাং নির্বাচন যেটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে রিকভারি অফ মনোবল, যদি উইল ফোর্স যেটাকে বলা হয়, এটার রিকভারি খুব জরুরি। সেটা সেনাবাহিনীর ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, অন্যান্য সংস্থার ক্ষেত্রে, সবার মনোবল রিকভার না করলে আপনি নির্বাচন নিয়ে, এই যে এতক্ষণ বললাম নির্বাচন